আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই ৩.৫ বছরে ৩টি ভিন্ন ভিন্ন সরকারকে শপথ পড়িয়ে অনন্য রেকর্ড করে ফেলেছেন তিনি। তবে সে রেকর্ডের আড়ালে আছে ১.৫ বছরের বেশি সময় ধরে পর্দার আড়ালে গৃহবন্দী হয়ে থাকার কাহিনীও। 2024 সালের অক্টোবরের শেষ দিকে ইউনূসের অনুসারীদের আন্দোলনের সময় বাংলাদেশের সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছিল রাষ্ট্রপতির বিদায়ের ক্ষেত্র প্রস্তুত। তবে ওই সময় বিএনপি এবং দেশীয় কিছু পক্ষের অনীহায় শেষ পর্যন্ত ইউনূস ও তার অনুসারীদের চাওয়া পূরণ হয়নি। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনও জামায়াত ইসলামী ও এনসিপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিল। সে যাত্রায়ও টিকে যান তিনি। তখন সুযোগ থাকা সত্ত্বেও বিএনপি সরকার রাষ্ট্রপতি পদে পরিবর্তন করেনি। সূত্রগুলো বলছে এবার রাষ্ট্রপতি পদে পরিবর্তনের কথা ভাবছে বিএনপি সরকার। বিএনপির শীর্ষ মহলের একটি সূত্রে জানা গেছে, বিএনপি যে রাষ্ট্রপতি পদে পরিবর্তনের কথা ভাবছে সেটি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে জানিয়ে দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমান বিএনপি সরকারের শীর্ষ মহলের সাথে রাষ্ট্রপতির যতটা ভালো সম্পর্ক দেখা গিয়েছিল, গত কিছুদিন ধরে সে সম্পর্ক আগের মতো নেই। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সরকারের শীর্ষ মহল থেকে বার্তা পেয়ে তিনিও মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির দপ্তর কিংবা বিএনপি শীর্ষ মহলের কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে মাত্রই সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছে, সে কারণে 2 মাসের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ থাকছে না। সেক্ষেত্রে স্পিকার কি তাহলে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পাচ্ছেন? তার চেয়ে বড় প্রশ্ন, ইউনূসের আমলে রাষ্ট্রপতির পদত্যাগ ঠেকানো বিএনপি নিজেদের ক্ষমতায় যাওয়ার 5 মাস পর কেন রাষ্ট্রপতির পদে পরিবর্তনের কথা ভাবছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে শুধু ক্ষমতার পট পরিবর্তনই হয়নি, দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। সে কথার স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছিল রাষ্ট্রপতির সাক্ষাৎকারে। বিএনপি ক্ষমতা আসার মাত্র 6 দিনের মাথায় চলতি বছরের 23শে ফেব্রুয়ারি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎকার ছাপা হয়েছিল দৈনিক কালের কণ্ঠে। কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক ওই সাক্ষাৎকারের শুরুতেই জানতে চেয়েছিলেন রাষ্ট্রপতি কেমন আছেন। জবাবে মোহাম্মদ ইউনূসের শাসনের অবসান হওয়ায় বাংলাদেশের সাংবিধানিক পদের সর্বোচ্চ এই ব্যক্তিটির কণ্ঠে ছিল হাঁপ ছেড়ে বাঁচার দীর্ঘশ্বাস। বলেছিলেন, নির্বাচনের পর সপ্তাহখানেক ধরে বেশ ছিলেন তিনি। মুহূর্তে এক রহস্যের হাসি দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ইউনূসের আমলের 1.5 বছর ধরে বঙ্গভবনে গোপন মবের চেষ্টাগুলোর কথা। ওই 1.5 বছর তিনি কোনো আলোচনায় ছিলেন না, অথচ তাকে নিয়ে চলে নানা চক্রান্ত। রাষ্ট্রপতি কালের কণ্ঠকে দেয়া সাক্ষাৎকারে অভিযোগ করেছিলেন, দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছিল ইউনূসের আমলে। রাষ্ট্রপতি এটাও বলেছিলেন, তার উপর দিয়ে ইউনূসের আমলে যে ঝড় গেছে, এরকম ঝড় সহ্য করার মতো ক্ষমতা অন্য কারো ছিল কি না তা তিনি জানেন না। দর্শক, 2024 সালের 22শে অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ইউনূসের অনুসারীরা বঙ্গভবন ঘেরাও করেছিল। বাংলাদেশের প্রথম সারির দৈনিকগুলোর শিরোনাম ছিল রাষ্ট্রপতির চলে যাওয়ার ক্ষেত্র প্রস্তুত। তবে রাষ্ট্রপতি জানিয়েছিলেন, ওই সময় বিএনপির অনীহার কারণে শেষ পর্যন্ত ইউনূসের সরকার সফল হতে পারেনি। রাষ্ট্রপতিকে অপসারণ করতে না পেরে তখনকার অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতিকে বঙ্গভবনে এক ধরনের গৃহবন্দী করে ফেলেছিলেন। বিদেশে বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে মৌখিক নির্দেশে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলা হয়েছিল। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হয়নি, এমনকি ঈদের নামাজ পড়তে জাতীয় ঈদগাহে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগের কথা জানিয়েছিলেন রাষ্ট্রপতি। বিএনপি ক্ষমতা আসার পর রাষ্ট্রপতি এবং বঙ্গভবনের অবস্থার উন্নতি ঘটে। প্রেস উইং সহ ইউনূসের আমলের বাদ দেওয়া অনেক সুবিধা রাষ্ট্রপতির দপ্তরকে বিএনপি সরকার ফিরিয়ে দিয়েছিল। বিএনপি নির্বাচনে জেতার পর রাষ্ট্রপতি পদে পরিবর্তন হচ্ছে এবং রাষ্ট্রপতি পদে বিএনপির
সম্ভাব্য নেতাদের নামও বাংলাদেশের গণমাধ্যমে ছাপা হয়েছিল। শুরুর দিকে বিএনপির শীর্ষ মহলের সাথে রাষ্ট্রপতির ভালো সম্পর্কের বিষয়টি লক্ষ্য করা গিয়েছিল। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী একসাথে ঈদের নামাজ পড়েছেন, শহীদ মিনার ও স্মৃতিসৌধে একসাথে শ্রদ্ধা জানিয়েছিলেন। এমনকি স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমান কন্যা জাইমা রহমানকে সাথে নিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছিলেন। এর মধ্যে গত মে মাসে স্ত্রীকে নিয়ে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডনও গিয়েছিলেন। রাষ্ট্রপতির দপ্তরের সূত্রগুলো বলছে, বিএনপি ক্ষমতা আসার পর সুসম্পর্কের যে লক্ষণগুলো দেখা গিয়েছিল, গত 1 মাস ধরে সে পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। বাংলাদেশের সংবিধানের 48-এর 5 অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো বড় বিদেশ সফর শেষে রাষ্ট্রপতিকে অবহিত করা প্রধানমন্ত্রীর জন্য একটি আইনি বাধ্যবাধকতা। আবার যে কোনো দেশের সাথে চুক্তি হলে সেটি সম্পর্কে রাষ্ট্রপতির মাধ্যমে সংসদকে অবহিত করতে হয়। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে মোহাম্মদ ইউনূস 15টি দেশ সফর করলেও কোনো সফর থেকে ফিরে তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করেননি। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিতর্কিত বাণিজ্য চুক্তি করার সময় সংসদ না থাকলেও আইনি বাধ্যবাধকতা অনুযায়ী সে চুক্তি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ নিয়ে একটি সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেছিলেন। বর্তমান বিএনপি সরকারের আমলে প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পর্যন্ত 2টি দেশ সফর করেছেন। মালয়েশিয়া ও চীন সফর শেষ করে দেশে ফিরে এখনো পর্যন্ত তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাননি। বঙ্গভবনের একাধিক সূত্র বলছে, গত 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার সময় জাতীয় সংসদে নজিরবিহীন ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। এমনকি এ সময় তাদের হাতে জুলাইয়ের গাদ্দার সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। তখন বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জানানো হলেও বিএনপি সে পথে হাঁটেনি। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাংবিধানিক মেয়াদ আছে 2028 সালের 23 এপ্রিল পর্যন্ত, কিন্তু এখন সরকারের শীর্ষ মহল নতুন রাষ্ট্রপতি নিয়োগের কথা ভাবছে। সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদে যে বিএনপি সরকার পরিবর্তন চাইছে সেই বার্তা রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, রাষ্ট্রপতিও সে বার্তা পেয়ে মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন। বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে 3 ভাবে সরিয়ে দেওয়া যেতে পারে। একটি হলো সংবিধানের 52 অনুচ্ছেদে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করে রাষ্ট্রপতিকে অভিশংসন করা। আবার সংবিধানের 53 অনুচ্ছেদ অনুযায়ী অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যায়। আরেকটি হলো রাষ্ট্রপতি নিজে থেকেই পদত্যাগ করতে পারেন। সেক্ষেত্রে রাষ্ট্রপতি নিজে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিবেন। দর্শক, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয় সংসদ সদস্যদের ভোটে, কিন্তু বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন গত 14 জুলাই শেষ হয়েছে। সংসদের পরবর্তী বা তৃতীয় অধিবেশন কবে বসবে সেই সুনির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সাধারণত সংবিধানের নিয়ম অনুযায়ী এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে সর্বোচ্চ 60 দিনের একটি বিরতি বা সময় ব্যবধান থাকার বাধ্যবাধকতা রয়েছে। সেই নিয়ম অনুযায়ী আগামী সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করা হতে পারে। রাষ্ট্রপতি কর্তৃক আনুষ্ঠানিকভাবে পরবর্তী সংসদ অধিবেশনের তারিখ ও সময় ঘোষণা করা হলে তা গণমাধ্যমে প্রকাশ করা হয়। সূত্রগুলো বলছে, সংসদের অধিবেশন যেহেতু চলমান নেই, সে কারণে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে অভিশংসনের সুযোগ নেই। বিএনপির একাধিক সূত্র বলছে, বিএনপি অভিশংসনের পথে হাঁটতে চায় না। সেটি বাংলাদেশের কোন রাষ্ট্রপতির ক্ষেত্রে এখনো ঘটেনি। এমনকি সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর সাথে বিএনপির সম্পর্কের টানাপোড়েন দেখা দিলে তিনিও পদত্যাগ করেছিলেন। সেই হিসেবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি সহসা পদত্যাগ করেন, তাহলে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিএনপির সূত্রগুলো বলছে,
তাদের সরকারের শীর্ষ মহলের মনোভাবের কথা বঙ্গভবনকে জানিয়ে দেওয়া হয়েছে। গত মে মাসে রাষ্ট্রপতির লন্ডন সফর থেকে ফেরার পর থেকে বিএনপি এ নিয়ে ভাবা শুরু করেছে। এ বিষয়ে বঙ্গভবনের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। রাষ্ট্রপতির ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, রাষ্ট্রপতি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরে যেতে চান। সরে যাওয়ার প্রস্তুতি তিনি অনেক আগেই নিয়ে রেখেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, নির্বাচিত সরকার আসলে তিনি চলে যেতে চান। অবশ্য নির্বাচনের পরে আরেকটি সাক্ষাৎকারে বলেছিলেন, বিএনপি চাইলে থাকবেন আর না চাইলে সসম্মানে বিদায় নিতে চান। তবে বাংলাদেশের ইতিহাসে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারা একমাত্র রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ। তিনি বাংলাদেশের একমাত্র ব্যক্তি যিনি টানা দ্বিতীয় মেয়াদে 10 বছর 41 দিন রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন। আব্দুল হামিদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সরকারি একটি সূত্র বলছে, বাংলাদেশের দুটি বিরোধী দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ব্যাপারে আপত্তি আছে। আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতি হওয়ার কারণে মূলত এই আপত্তি। তাছাড়া বিগত ইউনূস সরকার একটি পক্ষ তাদের সময়ে রাষ্ট্রপতিকে সরাতে না পারাটাকে ভীষণ ব্যর্থতা মনে করে। এই পক্ষগুলো চায় না রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন পদে থাকুক। মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দিলে নতুন রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনীত করা হবে সে বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও ডক্টর আব্দুল মঈন খানের মধ্যে একজনকে রাষ্ট্রপতি করা হতে পারে। সরকার একটি সূত্র বলছে, মোহাম্মদ শাহাবুদ্দিন সরে গেলে বঙ্গভবন এবং রাষ্ট্রপতির অধীনস্থ বিভাগগুলোতে প্রশাসনিক পর্যায়ে ব্যাপক রদবদল হতে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সময়টি আমাদের কারোর জন্য ভালো নয়, বিশেষ করে সরকারের জন্য। নতুন বাজেট হয়েছে। এই বাজেট বাস্তবায়নের একেবারে প্রথম মাস। নতুন করে যেভাবে কর আরোপ হয়েছে সেই করগুলো সংগ্রহ করা, এজন্য নতুন করে পরিপত্র ছাপানো, টোটাল কম্পিউটারের যে সফটওয়্যারগুলো থেকে শুরু করে অনেক কিছু ঢেলে সাজাতে হবে। এই জন্য সরকারকে আসলে একটা পিসফুল সময় পার করতে হবে। আপনারা যারা আয়কর দিতে চাচ্ছেন, গিয়ে দেখুন তারা আয়কর দিতে পারছেন না। এই কারণ হলো, যেভাবে নতুন ট্যাক্সেশন হয়েছে বাজেটের পরে, সেই অনুযায়ী আগের যে আয়কর, সেই আয়করের যে স্ট্রাকচার অনলাইনে নেওয়া হতো সেটা দেওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে যারা বিদ্যুৎ বিল দিচ্ছেন সারা বাংলাদেশের, বিদ্যুতের প্রিপেড মিটার থেকে শুরু করে অন্যান্য মিটারে ভীষণ রকম গন্ডগোল হচ্ছে। কোথাও বিল কম আসছে, কোথাও বেশি আসছে। এটি আসলে সরকারের কর্মকাণ্ডে মারাত্মক বিপত্তি তৈরি করে ফেলছে। এরপর সারা দেশে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বন্যা হচ্ছে বিস্তীর্ণ এলাকাতে। এই বন্যার আগে হাওর অঞ্চলে এই সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে পুরো ভাটি এলাকা, হাওর এবং বাওর অঞ্চলে তো সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা, এই বিস্তীর্ণ এলাকা, জামালপুর যে হাওর অঞ্চল রয়েছে, যেটাকে হাওর এলাকা বলা হয়, এই এলাকার একটি ফসল সম্পূর্ণভাবে অন্তত 90% ড্যামেজ হয়ে গেছে। এবং তা সামাল দেওয়ার জন্য বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হবে, অথবা আমাদের যে চাল, ডাল, আটা, ময়দা আছে এগুলোর উপরে বিরাট একটা চাপ পড়বে, যেটা সরকার কাটিয়ে ওঠার আগেই। এখন বন্যা দেখা দিয়েছে, ওইটা কাটিয়ে ওঠার আগে আবার কুমিল্লা অঞ্চলে বন্যা দেখা দিল। কুমিল্লার বন্যা শেষ হতে না হতে এখন বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চল এবং তার সঙ্গে সঙ্গে দক্ষিণ অঞ্চল, বরিশাল, পটুয়াখালীতে অঝোরে মুষলধারে বৃষ্টি এবং ঢাকাতে নজিরবিহীন জলাবদ্ধতা। এগুলো সবই প্রাকৃতিক দুর্যোগ। কাজেই প্রাকৃতিক দুর্যোগের সময় যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোর ব্যাপারে আপনাকে খুবই সতর্ক হতে হয়। স্বয়ং আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি দেখবে যে ফিতনা শুরু হয়ে গেছে,
তখন এই ফেতনা থেকে বাঁচার জন্য তুমি ঘরের মধ্যে থাকো, অর্থাৎ তোমার কর্ম সীমিত করো। এখন বাংলাদেশে যে কোনো কারণে হোক একটা ফেতনা শুরু হয়েছে। সেই ফেতনা প্রকৃতির পক্ষ থেকে, সেই ফেতনা মানুষের পক্ষ থেকে, সেই ফেতনা দেশি এবং বিদেশি বিভিন্ন চরের পক্ষ থেকে, যে সকল কথাবার্তা আমরা শুনছি, আমেরিকার ব্যাড গেম, ভারতের ব্যাড গেম, পাকিস্তানের ব্যাড গেম, এবং এদের যারা এজেন্ট, সেই এজেন্টের যে তৎপরতা, তার সঙ্গে সঙ্গে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর ফলে পুরো সমাজ অশান্ত হয়ে পড়েছে। এই অশান্ত সমাজকে শান্ত করার জন্য সরকারের খুব জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রকৃতিতে একটা জিনিস আছে যে একই ঘটনা বারবার ঘটে, মানে পৌষ এবং মাঘ মাসেই আপনাকে শীত মোকাবেলা করতে হবে, আষাঢ় শ্রাবণে অঝরে বর্ষণ হবে, তারপর শরৎ হেমন্তেতে এক ধরনের প্রকৃতি আসবে। তো সেক্ষেত্রে আমাদের দেশের এই যে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর, এই 3টি মাস আমাদের দেশের খুবই খারাপ একটা সময়। এই সময়টাতে কোনো অবস্থাতেই কোনো রাজনীতির ঝুঁকি নেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়, এবং এখানে এই মাসে কোনো সমস্যা হতে পারে, এনি সিঙ্গেল প্রবলেম হতে পারে, সেদিকে যাওয়াই যাবে না। এখন যে সমস্যাটা হয়েছে জুলাই মাসে, একদিকে জুলাই বিপ্লবের যারা অংশীজন, তারা সারা বাংলাদেশে সবার সমিতি সমাবেশ করার চেষ্টা করছেন এবং সেখান থেকে সরকারের সমালোচনা করছেন যে সরকার ক্ষমতা এসে তাদেরকে ভুলে গেছে, তাদের দয়াতে, তাদের কাজের কর্মের যে ফল, সে ফল তারা ভোগ না করে সরকার ভোগ করছে। এরা লন্ডন থেকে আসছে, কেউ শিলং থেকে এসছে, কেউ সিঙ্গাপুর, পাকিস্তান, বিভিন্ন দেশে পালিয়েছিলেন, তারা আসছে, এসে সরকার গঠন করেছে এবং মুড়িমোয়া খাচ্ছে। এরকম কথা যখন জুলাই আগস্টের বিপ্লবী এনসিপি বলছে, ঠিক সেই সময়টাতে জামাতের আমির বলছেন যে লক্ষণ ভালো না, তারা সংসদ থেকে ওয়াক আউট করে ফেলছেন। কি জন্য? যে তাদের যে জুলাই সনদ, এই জুলাই সনদ বাস্তবায়িত হচ্ছে না, সংবিধান সংশোধন যেভাবে হচ্ছে সেভাবে তারা চাচ্ছে না, এই সংবিধান সংশোধনের যে কমিটি, সেই কমিটিতেও তারা থাকতে চাচ্ছে না। এই ঘটনা যখন ঘটছে, ঠিক সেই সময়টাতে আপনি চিন্তা করুন, এই জুলাই মাসেই কথা নেই বার্তা নেই, শেখ হাসিনা রয়টার্সের এক সাক্ষাৎকার দিয়ে বললেন তিনি বাংলাদেশে আসবেন, আর এমনি হই হই করে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এই এলো, এলে কি হবে? আর এক গ্রুপ বললো যে না আসবে না, আপা আসবে না। এইভাবে 2 দিন বা 3 দিন চললো। 3 দিন চলার পরে এর মধ্যে এসএসসি পরীক্ষা নিয়ে একের পর এক লঙ্কা কাণ্ড ঘটলো। মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে চাচ্ছিল না, এবং বাস্তবিক অর্থে ঢাকা সহ যে সকল অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়েছে, বন্যা হয়েছে, আসলে সেখানে পরীক্ষাটা দেওয়া সম্ভব নয়। প্রচুর কষ্ট হয়েছে ছেলে মেয়েদের, অনেক দুর্ঘটনা ঘটেছে এবং অনেকে পরীক্ষা দিতে পারেনি। তো সেই সময় সকলের একটা দাবি ছিল যে এই পরীক্ষাটা পেছানো হোক। আমি একজন সাধারণ মানুষ, আমার মাথায় আসে না যে কেন এর মধ্যে ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাবে, আর এই পরীক্ষা যদি 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া হতো তাহলে কি ক্ষতি হতো সরকারের। কিন্তু সরকার কেন এখানে জিদ ধরলো, কার বুদ্ধিতে, কার পরামর্শে। এবং এর সঙ্গে যদি ওই যে দেশি বিদেশি চক্রান্ত সেগুলো থাকে, তাহলে আমি অবাক হব না। বিকজ যারা এই ধরনের ডিপ স্টেট পলিসি চালায়, তারা জানে যে যখন প্রকৃতি এরকম একটা কোনো ঘটনা ঘটায়, যখন মানুষকে বিক্ষুব্ধ থাকে, যখন মানে বারুদে আগুন লাগা মাত্র সারা দেশে আগুনের লেলিহান শিখা প্রবাহিত হয়ে যায়, এই সময়গুলোর জন্য বিদেশি যারা চক্রান্তকারী তারা বসে থাকে।
কাজে এরকম একটা বর্ষা যখন হয়েছে, তারা বললো যে ঠিক আছে, ওপেন দ্য ডোর, এখন কিছু একটা ঘটবে। তারপরে যখন পরীক্ষার ডেট হলো, এই তো ঘটে গেছে। থার্ডলি হলো যখন ছেলেমেয়েরা পরীক্ষা দিতে চাইল না, তখন তারা হই হই করে করে যে এটাকে কাজে লাগানোর চেষ্টা করলো। এটা তো মানে রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নাই, যে কোনো লোক এটা বুঝতে পারে। কেন শিক্ষামন্ত্রী এই বিষয়গুলো বুঝলেন না, কিংবা শিক্ষামন্ত্রী যিনি বস, প্রধানমন্ত্রী এই বিষয়গুলো কেন বুঝলেন না? ফলে যা হবার তাই হলো। এই ছাত্রছাত্রীরা যে বিষয়গুলো চাচ্ছিল, এখন যে বিষয়গুলো চাচ্ছে, এইগুলো সরকারের জন্য উভয় সংকট। যদি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন পদত্যাগ করেন, কালকে বলবে যোগাযোগ মন্ত্রী রবিউলকে পদত্যাগ করতে হবে। পরশুদিন সমস্ত ডাক্তার এবং নার্স যারা আছে তারা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নামবে। তারপরের দিন ভিপি নুরুর বিরুদ্ধে নামবে, তারপরের দিন জোনায়েদ শাকির বিরুদ্ধে নামবে, তারপরের দিন দেখা গেল ওই যে আরেকজন মন্ত্রী আছেন শাহ আলম মন্ত্রী, তো ওনার বিরুদ্ধে নামবে। এরপরে আলটিমেটলি এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে এবং এগুলো এরপরে নামবে, সবচেয়ে বেশি নামবে সালাউদ্দিন সাহেবের বিরুদ্ধে। ইতিমধ্যে বিএনপির মধ্যেই তো নানা রকম প্রতিক্রিয়া। বিএনপির বড় বড় নেতারা বলছেন, গয়েশ্বর বাবুর মতো মানুষ, তারপর জয়নাল আবেদিন ফারুক সাহেবের মতো মানুষ, যে সালাউদ্দিন সাহেবকে ডাইরেক্ট ইন্ডিকেট করে গয়েশ্বর বাবু বলছেন যে আপনার বাড়ির সামনে দিয়ে ইয়াবার সব চালানগুলো চোরাচালানি হচ্ছে। এই কথা বলা মানে এর চেয়ে তার অপমান থাকতে পারে না, পার্লামেন্টের মধ্যে হচ্ছে। আবার জয়নাল আবেদিন ফারুক বলছেন যে এই মানে আওয়ামী লীগের আমলে যে সকল ইয়াবা ব্যবসা ছিল, এটা এখন বিএনপির কিছু নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করে। হোয়াট ডাজ ইট মিন? এটার অর্থ কি? তাহলে যে বিএনপির মধ্যে যে গৃহদাহ, গৃহ বিবাদ, বা বিএনপির মধ্যে যে বিষ বৃক্ষগুলো তৈরি হয়েছে, সেই বিষ বৃক্ষকে ফুলে ফলে শোভিত করার জন্য সরকারের যারা প্রতিপক্ষ, তারা নানা রকম ন্যারেটিভ তৈরি করছেন। এবং বিশেষ করে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি, অন্যান্য যারা আছেন, যারা খুবই মুখরা, যারা স্পষ্টবাদী, স্ট্রেট ওয়েতে কথাবার্তা বলেন, তারা তো এই মন্ত্রীদের নাম উচ্চারণ করে, সালাউদ্দিন সাহেবকে নাম উচ্চারণ করে যা মুখে আসে তাই বলছে। অন্যদিকে এহসানুল হক মিলন, মানে তিনি তার যে যাকে বলা হয় পদ পদবীর যে মর্যাদা, এটাকে আলটিমেটলি জিরো বানিয়ে ফেলেছেন। এখন তাকে সবাই কেউ ডাকছে ওয়াটারমেলন, কেউ আরো আজে বাজে শব্দ জেনারেশন, কেউ বলছে তিনি, মানে এই কথাগুলো আমার মুখে আসলে শোভা পায় না। তিনি খুব বন্ধু মানুষ, এমনকি আমার সঙ্গে ফেসবুকে তিনি জড়িত আছেন, দীর্ঘদিনের সম্পর্ক। মানে যে জিনিসগুলো হচ্ছে সেই জায়গাতে একবার যদি কেউ মানে ঠাট্টা মস্করার পাত্রে রূপান্তরিত হয়ে যায়, একবার যদি কোনো মানুষ মকারির পর্যায়ে চলে যায়, কখনো কোনো জায়গাতে গিয়ে ভিলেন নায়ক হতে পারে না। একবার ভিলেন হয়ে গেলে সে কখনো নায়ক হয় না। এবং কোনো একজন মানুষকে যদি একবার জোকার বানিয়ে ফেলানো হয়, কোনো অবস্থাতেই তাকে দিয়ে আপনি সিরিয়াস কোনো কাজ করাতে পারবেন না। জানাজার নামাজে যদি আপনি এরকম কোনো জোকারকে পড়তে দেন, পিছনে যারা জানাজার নামাজ আদায় করছে তারা হাসতে হাসতে অস্থির হয়ে পড়বে, রীতিমতো অস্থির হয়ে পড়বে। তো কাজেই প্রত্যেকটা মানুষকে তার ব্যক্তিত্ব ধরে রাখতে হয়, অথবা যে কোনো কারণে যদি মানুষ এই তার ব্যক্তিত্ব যাকে বলা হয় হারিয়ে ফেলেন, তাহলে তাকে ওই পেশাটা ছেড়ে দেওয়া উচিত বা চলে যাওয়া উচিত। তো সেই দিক থেকে এই যে জুলাই মাসে জিএনজি এই যে রাস্তায় নেমে এসেছে এই সময়টাতে, এর সঙ্গে প্রাকৃতিক, এর সঙ্গে ভৌগোলিক, এর সঙ্গে আন্তর্জাতিক, এর সঙ্গে আমাদের সমাজের চাহিদা, এর সঙ্গে আমাদের যে পাওয়া না পাওয়ার বেদনা, সব একত্র হয়ে আছে। এবং সেই একত্র হয়ে পুরো রাজপথকে এখন রীতিমতো
গরম করে ফেলা হয়েছে এবং এটা যুগপৎ ভাবে নেপালের সঙ্গে মিলে গেছে। আপনারা জানেন যে সেখানে বাংলাদেশের মতো একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বালেন্দ্র শাহদেব, এবং আমরা সবাই বাংলাদেশে বসে বালেন্দ্র শাহদেবের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড নিয়ে খুবই ইতিবাচক আলোচনা করেছে, যে তিনি সেখানে অনেকটা যাকে বলা হয় ধর্মপুত্র যুধিষ্ঠির কিংবা অনেকটা ফাটাকেষ্ট অথবা অনেকটা নায়ক, হিন্দি সিনেমার যে নায়ক অনিল কাপুরের সেই বিখ্যাত নায়ক সিনেমা, সেইভাবে বালেন্দ্র অনেকগুলো কাজ করার চেষ্টা করেছেন এবং প্রশংসার পেয়েছেন, সব দিক থেকে প্রশংসা পেয়েছেন। কিন্তু ছোট একটা ভুলের কারণে সেখানকার জেএনজিরা আবার তার বিরুদ্ধে রাস্তায় নেমেছে এবং প্রবল আন্দোলন চলছে এবং তার সঙ্গে প্রায় একই সঙ্গে বাংলাদেশে শুরু হয়েছে। এবং বাংলাদেশে যদি আপনি তারেক জিয়াকে ধরেন, তার কর্মকাণ্ড অনেকটা বালেন্দ্রের মতো। তিনি মন্ত্রীদেরকে দালালি করতে নিষেধ করছেন, তিনি পারিবারিক জীবন যাপন করছেন, ছুটোছুটি করছেন, খুব সাধারণভাবে রাষ্ট্রের ব্যয় কমানোর জন্য খুব সাধারণ মানে আড়ম্বরহীন জীবন যাপন করছেন, সবই অনেকটা বালেন্দ্রের ক্যাটাগরি। এবং তার সঙ্গে এই যে তার মন্ত্রীদের বিভিন্ন কর্মকাণ্ড এবং জেএনজি রাস্তায় বের হয়ে আসা, পুরো জিনিসটি মনে হচ্ছে যে বাড়া ভাতে ছাই দেওয়ার মতো। এখন এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে এখন, সেই ঘটনাগুলো সরকারকে চিন্তা করতে হবে, সরকারকে চিন্তা করতে হবে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিতে হবে? যে কোনো অবস্থাতেই জিদ করা যাবে না। যারা তরুণ এরা অসংবদ্ধ, মানে যাকে বলে অসংগঠিত, এর মধ্যে কোনো সেন্ট্রাল নেতৃত্ব নেই যারা এই মুহূর্তে রাস্তায় নেমেছেন। তাদের সঙ্গে নেগোসিয়েশন করা বা কোনো কিছু করা এটা একেবারে অসম্ভব। ফলে এক বাক্যে তাদের দাবিগুলো প্রধানমন্ত্রী যদি মেনে নেন তাহলে এক ধরনের ফলাফল হবে। কিন্তু এখানে অতীতে যদি ভাবে কোটা বিরোধী আন্দোলনের যারা আন্দোলনকারী ছিলেন তাদের বিরুদ্ধে যেভাবে প্রথমে পুলিশ লেলিয়ে দেওয়া হয়েছিল, যেভাবে ছাত্রলীগকে নামানো হয়েছিল, এটা একটা রং সিদ্ধান্ত ছিল। যখন ওবায়দুল কাদের দম্ভ ভরে বলেছিলেন যে এদেরকে মোকাবেলা করার জন্য আমার ছাত্রলীগই যথেষ্ট, এবং ওই দিন থেকে আওয়ামী লীগের পতন শুরু হয়েছিল। ঠিক সেই ভুল এই প্রথম দিন আজকে যে ভিডিওটা করছি, যখন ছাত্ররা আন্দোলন করছে মঙ্গলবার, এবং সেই আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, সেই আন্দোলনে ছাত্রদলের ছেলেদের সঙ্গে তাদের হাতাহাতি, এটা এই আন্দোলনকে আরো বেগবান করেছে, আরো সমস্যা তৈরি করেছে। এবং এর ফলে এই আন্দোলনকে চালিয়ে নেওয়ার জন্য তারা যে ঘোষণা দিয়েছে, এটিকে যদি সরকার সতর্কতার সাথে ব্যবহার করতে না পারে, সরকার আচরণ যদি সংযত না হয়, তাহলে এটি অনেকটা বিদ্যুতের মতো ছড়িয়ে যেতে পারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এবং আলটিমেটলি ছড়িয়ে গেছে। আজকে যে ঘটনা ঘটলো আপনারা লিখে রাখেন, আগামীকালের সে দ্বিগুণ তিনগুণ শক্তি নিয়ে এই রাজপথ তারা কাঁপাবে, যদি না সরকার আজকে রাতের মধ্যে কোনো নাটকীয় সিদ্ধান্ত না নেয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।